ফুলে ফুলে সুশোভিত স্মৃতির মিনার। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিরোধী দলীয় নেতা। সঙ্গে ছিলেন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যরা। ৫২ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া। নিজ নিজ জেলায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। মাদক ও কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা। নির্বাচনের পর এবার ৩ সিটি নির্বাচনের প্রস্তুতি ইসির। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি। আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে কর্মপরিকল্পনা। এবং একতরফাভাবে বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপ অবৈধ। মার্কিন সুপ্রিম কোর্টের রায় বৈশ্বিক অর্থনীতিতে পড়তে পারে বড় ধরনের প্রভাব। প্রবাসী সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন মোনাজাত। এরপর মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধান। পরবর্তীতে ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ঢল নামে সর্বস্তরের মানুষের। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ঢাকার বাইরে আছেন সহকর্মীরা। প্রথমেই সরাসরি যাচ্ছি আহমেদ সালেহিনের কাছে। সে কারণে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইতিমধ্যে এই গভীর রাতেও তারা এসেছেন ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। অর্থাৎ ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে তারা শ্রদ্ধা নিবেদন করছেন যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তারা এসেছেন এই শ্রদ্ধা জানানোর জন্য। আমরা দেখেছি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে সাধারণ মানুষ তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। বিভিন্ন সংগঠন অর্থাৎ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাধারণ কর্মী যারা রয়েছেন, নেতা কর্মী যারা রয়েছেন তারা আসছেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। একই সঙ্গে দেখেছি সাধারণ মানুষও এসেছেন, বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা এসেছেন শ্রদ্ধা জানাতে। যারা মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান ভাষা শহীদদের স্মরণ করতে তারা এসেছেন। আমরা দেখেছি ইতিমধ্যে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ৩ বাহিনীর প্রধানগণ এবং একই সঙ্গে মন্ত্রী পরিষদে যারা নবনির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্য যারা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি দলীয় প্রধান হিসাবেও কিন্তু দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। একই সঙ্গে তার মন্ত্রী পরিষদের যারা সদস্য হয়েছেন, যারা সদ্য নিয়োজিত হয়েছেন, যারা নিয়োগ পেয়েছেন মন্ত্রী পরিষদে, তাদেরকে সঙ্গে নিয়ে তারেক রহমান যিনি প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেছেন এই শহীদ মিনারে। এরপরে কিন্তু আমরা দেখেছি ৩ বাহিনীর প্রধানরাও কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং একই সঙ্গে বাংলাদেশ পুলিশের আইজিপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারও কিন্তু এসেছেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। একই সঙ্গে বিভিন্ন বাহিনী যারা রয়েছেন সরকারে তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। তাদেরকে আমরা দেখেছি তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। এই শহীদ মিনারে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এরপরে দেখেছি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তারা কিন্তু সবাই এসেছেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা এই বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এখন যারা রয়েছেন স্কাউটের সদস্য যারা রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য যারা রয়েছেন, যারা এই আয়োজক কমিটি, যারা এই উদযাপন কমিটি যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে এই বেদিকে এখন তারা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং সেটিকে সাধারণ মানুষের জন্য ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য সেটি প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ যারা ভিভিআইপি যারা ছিলেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা ছিলেন, তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এখন সাধারণ মানুষ তারা
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেই প্রক্রিয়া কিন্তু চলছে। ইতিমধ্যে দেখেছি আমরা বিভিন্ন সংগঠন, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা, সাধারণ মানুষও কিন্তু এসেছেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে এই গভীর রাতেও, অর্থাৎ 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারপরেই আমরা দেখেছি তারপরেই কিন্তু এসেছেন সাধারণ মানুষ এবং বিভিন্ন তারা দেখছি বিভিন্ন ফুলের যে তোড়া নিয়ে তারা এসেছেন এই ফুল দেওয়ার জন্য, শ্রদ্ধা নিবেদনের জন্য। এখন ইতিমধ্যে আমরা দেখছি যারা স্কাউট, বিএনসিসি সহ যারা আছেন, বিভিন্ন যারা স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন, তারা একটি জায়গাটিকে নিয়ন্ত্রণে নিয়েছেন, তারা একটি প্রস্তুতি নিচ্ছেন এবং সাধারণ মানুষের সারাদিন ভর যারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন শহীদ মিনারে, তাদের যে আয়োজনটিকে পরিপূর্ণ করতে, সুশৃঙ্খলভাবে করার জন্য সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। আমরা দেখেছি আজকে রাত ঠিক 12টা, প্রথম প্রহরে রাত 12টায় আমরা দেখেছি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপর আমরা দেখেছি প্রধানমন্ত্রী, যিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী, সদ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রী পরিষদ গঠন করেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, সেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আমরা দেখেছি তিনি তার মন্ত্রী পরিষদ দ্বারা নবগঠিত মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এরপরে আমরা দেখেছি তিনি যে দলীয় প্রধান, বিএনপি চেয়ারম্যান হিসাবে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপরে তিনি দেখেছে তার সস্ত্রীক অর্থাৎ তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইবা রহমানকে সঙ্গে নিয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি পুষ্পস্তবক অর্পণ করেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপরেই আমরা দেখেছি যেখানে বিএনপির যারা রয়েছেন নেতাকর্মী তারাও শ্রদ্ধা নিবেদন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। একই সঙ্গে বিভিন্ন সংগঠন যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। একই সঙ্গে তিন বাহিনীর প্রধান তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের কর্মীরা, যারা সংগঠনের নেতৃবৃন্দ তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এখন পর্যন্ত যারা শ্রদ্ধা নিবেদন করছেন, সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যে শহীদ মিনার আছে সেই শহীদ মিনারে কিন্তু সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এই রাতভর গভীর রাতেও কিন্তু তারা রয়েছেন, অর্থাৎ প্রথম প্রহর থেকে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে ভাষা শহীদদের প্রতি। আর সেসব খবর জানাতে এই মুহূর্তে আমরা যাবো চট্টগ্রামে, যেখানে আমাদের সহকর্মীরা রয়েছেন, যেখানে তারা জানাবেন সেখানকার যে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের সাধারণ মানুষ, সেখানে যাবো আমরা। চট্টগ্রামে যে শহীদ মিনার সর্বস্তর মানুষে 52 শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলেন। এই মুহূর্তে আসলে ঠিক 12টা 1 মিনিটের তোপধ্বনির পর কিন্তু সর্বস্তর মানুষের ভিড় জমে। এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে, উত্তর জেলা বিএনপি, দক্ষিণ মহানগর এবং স্বেচ্ছাসেবক এবং ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে কিন্তু কেউ বিভিন্ন যে পেশাজীবী সংগঠনগুলো রয়েছে সেই পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে কিন্তু তারা ফুল নিয়ে আসছেন। আমরা সেই ফুলও দেখানোর চেষ্টা করি যে আসলে এই 174 বছর আগে 1952 সালের এই দিনে কিন্তু আসলে মাতৃভাষার দাবিতে মায়ের ভাষার জন্য কিন্তু প্রাণ দিয়েছিলেন, অর্থাৎ 144 ধারা ভঙ্গ করে রফিক, জব্বার, সালাম, বরকত কিন্তু রাজপথে কিন্তু নেমে গিয়েছিলেন। পরে গুলিতে কিন্তু তারা শহীদ হয়। এরপর থেকে কিন্তু প্রতি বছরই কিন্তু এই দিবসটিকে কিন্তু শহীদ মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় এবং পরে কিন্তু ইউনেস্কো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তো আমরা এই মুহূর্তে চট্টগ্রামে যে শহীদ মিনার আছে সেই শহীদ মিনারে আমরা আছি এবং এখানে বিভিন্ন এলাকা থেকে যে মিছিল নিয়ে এবং ফুল নিয়ে যারা আসছেন এবং তাদের নিরাপত্তায় কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মজুদ করা হয়েছে এবং পুলিশের পাশাপাশি আমরা ফায়ার সার্ভিস এবং যে র্যাব সদস্যদেরকে আমরা দেখেছি নিরাপত্তায় কিন্তু তারা রয়েছেন এই চট্টগ্রামের এই শহীদ মিনারে। তো এই মুহূর্তে আসলে যে ছোটো ছোটো যে সংগঠনগুলো রয়েছে, যে পেশাজীবী সংগঠনগুলো রয়েছে
তারা কিন্তু এসে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন, শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন। 1952, 69, গণ অভ্যুত্থান, 1971, তারপর 24 নতুন বাংলাদেশে এখন এই যে বিভিন্ন যে বিপ্লব হয়েছে, যে মুক্তিযুদ্ধ হয়েছে, যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের হরে হলো বাংলাদেশ। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য মজুদ রাখা হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে ঘটতে না পারে তাদেরকে কিন্তু অনেকে কিন্তু শহীদ মিনার উঠে যাচ্ছে, তাদেরকে কিন্তু সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী এসে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি আসলে কালো পাঞ্জাবি পরে, শাড়ি পরে এবং শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ সর্বস্তরের মানুষ এই শহীদ মিনারে এসে ভিড় করছেন। তাদের সবারই গন্তব্য একটি, সেটি হচ্ছে শহীদদের যে 52 যে শহীদ রয়েছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানো। তো আমরা সব কিছু মিলে যেটি বলা যায় এই মুহূর্তে যেই ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু যারা বিভিন্ন যে সংগঠনগুলো, পেশাজীবী সংগঠন, বিভিন্ন যে রাজনৈতিক সংগঠন, তারা কিন্তু আসছেন। এর আগে কিন্তু ঠিক 12টা 1 মিনিটে যখন তোপধ্বনি দিয়ে কিন্তু যখন শুরু হয় তখন কিন্তু সর্বস্তরে প্রায় 10 থেকে 15 হাজারের বেশি মানুষের ভিড় জন্মে চট্টগ্রামের এই শহীদ মিনারে। প্রথম কিন্তু সিনিয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে কিন্তু এখানে যে চট্টগ্রাম 9 আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ান, এরপর কিন্তু 8 আসনের এরশাদুল্লাহ, এরপর উত্তর জেলা, মহানগর, দক্ষিণ এবং স্বেচ্ছাসেবক ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। আজকের এই যে শহীদদের যারা না হলে কিন্তু, যাদের রক্তের রঞ্জিত না হলে কিন্তু আমরা আজকের এই মাতৃভাষা দিবস পেতাম না, মায়ের ভাষা দিবস পেতাম না। পৃথিবীর বুকে একটি জাতি যারা মাতৃভাষার জন্য সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, বুকে রক্ত দিয়েছে, এই বাংলা ভাষার জন্য কিন্তু যে যারা রক্ত দিয়েছেন 52 সালে, তাদের জন্য কিন্তু এই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। তা আমি এখন চলে যাচ্ছি রাজশাহীতে মওদুদ রানার কাছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন রাজশাহীর সর্বস্তরের মানুষ। এবং আজ রাত 12টা 1 মিনিটে এই শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে এবং এখনও যারা তরুণরা রয়েছেন, বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন, নারী পুরুষ, এখনও তারা শহীদ বেদিতে রয়েছেন এবং তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এই যে শহীদ মিনারটি এবছরই প্রথম রাজশাহীর নগরবাসী, রাজশাহীর মানুষ তারা কেন্দ্রীয় যে শহীদ মিনার, সেই শহীদ মিনারটি পেয়েছে। অর্থাৎ রাজশাহীর যে জেলা পরিষদ রয়েছে, এই জেলা পরিষদের উদ্যোগে এই রাজশাহীর যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেটি আসলে বেশ কয়েক বছর ধরেই নির্মাণ করা হচ্ছিল এবং এবছর আজকে রাত 12টা 1 মিনিটে এটি উদ্বোধন করা হয় এবং প্রথমবারের মতো রাজশাহীর মানুষ তারা কেন্দ্রীয় এই শহীদ মিনারে পুষ্পস্তবক করছেন। এই শহীদ মিনারটি রাজশাহী নগরীর যে সোনাদিঘি মোড় রয়েছে, সেই সোনাদিঘির মোড়ে আসলে নির্মাণ করা হয়েছে এবং দৃষ্টিনন্দন একটি শহীদ মিনার। এবং স্থানীয়রা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে 1952 সালের যে ভাষা আন্দোলন, তারপর যে শহীদ মিনারটি প্রথম স্থাপিত হয় সেটি রাজশাহী কলেজে এবং এখন যে কেন্দ্রীয় শহীদ মিনারটি স্থাপিত হলো ঠিক তার পেছনে রাজশাহী কলেজ। এবং সাধারণ মানুষ বারবারই বলছেন যে তাদের যে প্রতীক্ষা এবং বলা চলে যে 74 বছর পর তারা একটি কেন্দ্রীয় শহীদ মিনার রাজশাহীতে পেয়েছেন। এবং আজকে শনিবার 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরে এই যে কেন্দ্রীয় রাজশাহী শহীদ মিনার, এখানে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং এরপর বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তারা তারা ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ এবং গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী তারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এখানে এখনও যেরকম তরুণরা অবস্থান করছেন, আমরা দেখেছিলাম যে সেই রাত 11টা থেকে হাজার হাজার জনতার এখানে ঢল নেমেছিল। বিভিন্ন বয়সী মানুষ যেমন এসেছিল, নারী, শিশু তারা এসেছিলেন। এবং এই কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনারগুলো রয়েছে সেখানেও কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং এই
এখানে যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এটি আরও কিছুক্ষণ চলবে এবং আগামীকাল প্রভাত ফেরি হবে সকালে এবং আলোচনা সভা সহ নানা অনুষ্ঠান রয়েছে। আমরা এই শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের খবর আরও জানবো। আমরা যাব খুলনায়, সেখানে রয়েছেন সহকর্মী তানজিম। যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে খুলনাতেও। আমরা দেখেছি ঠিক 12টা বাজার সময় খুলনার বিভিন্ন সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু করেন। আমরা প্রথমে যদি জানিয়ে রাখতে চাই, জাতির সূর্য সন্তান যারা শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা রয়েছেন তারা প্রথমে ফুল দিয়ে এই যে নগরের হাদিস পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই আসলে জেলা ও মহানগর সহ রাজনৈতিক দলগুলো, একই সাথে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, রেসডিএজির কার্যালয় সহ বিভিন্ন স্তরের মানুষজন, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে তারা শ্রদ্ধা ভরে স্মরণ করেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা যে বাংলা ভাষা পেয়েছি তার জন্য তাদের আত্মত্যাগ তারা স্মরণ করার পাশাপাশি আমরা এখানে দেখেছি যে বিভিন্ন বয়সী মানুষজনের পদচারণায় মুখর হয়ে ওঠে এই হাদিস চত্বর প্রাঙ্গণ। শিশুদের সরব উপস্থিতি আমরা দেখেছি এবং তাদেরকে সঙ্গে তাদের অভিভাবকরা রয়েছেন, তারা তাদেরকে সেই যে এই দিনটির যে বিশেষত্ব, যে শিক্ষা সেটি দেওয়ার চেষ্টা করেছেন, তাদেরকে বুঝিয়েছেন, তাদেরকে সেই গল্প শুনিয়েছেন। সেই গল্পের মাধ্যমে তারা আসলে তুলে ধরার চেষ্টা করেছেন 52 সেই দিনটির কথা, যে কারণে একমাত্র বাঙালি জাতি যারা নিজের ভাষার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, তার ফলশ্রুতিতেই কিন্তু আজকের এই দিনটি উদযাপিত করা হচ্ছে। আমরা একই সাথে দেখেছি জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 21 ফেব্রুয়ারি দিনব্যাপী খুলনার বিভিন্ন স্থানে চিত্রাঙ্কন থেকে শুরু করে সকালে প্রভাত ফেরি, চিত্রাঙ্কন, দোয়া অনুষ্ঠান সহ বিভিন্নভাবে আসলে এই দিনটিকে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা এখন পর্যন্ত দেখছি যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা এই মুহূর্তে খুলনার এই যে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে যারা পুষ্পমাল্য সহ পুষ্পস্তবক অর্পণ করেছেন সেই ফুলগুলো সাজিয়ে রাখার কাজ করছেন। এবং এখনও আমরা দেখছি যে ঠিক আমরা একটু যদি দেখাতে চাই, ছোট্ট একটি বাচ্চা এসেছে তার অভিভাবকদের সাথে, তারা ফুল দিয়ে স্মরণীয় করে রাখছেন, তারা ছবি তুলছেন হাতে জাতীয় পতাকা নিয়ে, একই সাথে ভাষা আন্দোলনের যে মাহাত্ম্য সেটি বোঝানোর চেষ্টা করছেন। এই দিনটি তারা একই সাথে যে উদযাপন সেটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নগরীতে নেওয়া হয়েছে। এবং একই সাথে আমরা দেখেছি যে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে ঢল নেমেছিল 12টা বাজার আগে থেকেই, সেই জায়গাটি তারা আসলে এখন কিছুটা ফাঁকা, সময়ের সাথে সাথে আসলে ফুল দিয়ে সবাই ফিরে গিয়েছেন। এবং তারপরেও কেউ কেউ আসলে এখনো রয়েছেন অপেক্ষায়, তারা ফুল দিয়ে আমরা দেখছি যে তারা একজন দুইজন করে তারা আসছেন, ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এই যে দিনটি, সেই দিনটির কথা যদি জানিয়ে রাখতে চাই, 52 সেই যে দিনগুলি, সে সময় যখন পাকিস্তান ঘোষণা করে যে উর্দু হবে রাষ্ট্রীয় ভাষা, সে সময় কিন্তু ক্ষোভে ফুঁসে ওঠে বাংলার দামাল ছেলেরা। এবং তারই পরিপ্রেক্ষিতে এই যে আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতিতেই আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি, স্বাধীন একটি রাষ্ট্রভাষা পেয়েছি। এবং এটি কিন্তু বাঙালির এক ব্যতিক্রম যে জাতি ভাষার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে। সারা বিশ্বে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটি পালিত হয়ে আসছে এবং যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়। আমরা দেখেছি যে দিনব্যাপী যেসব উদ্যোগ রয়েছে এর মধ্যে আলোচনা সভা রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী সকালের থেকেই, অর্থাৎ প্রভাত ফেরির মাধ্যমে ঠিক ভোরের পর থেকেই যে কর্মসূচি শুরু হবে সেটি দিনব্যাপী চলবে। এবং এর মাধ্যমে কিন্তু আসলে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে খুলনায় নানাবিধ উদ্যোগ কর্মসূচি রয়েছে, কর্মসূচি চলছে এবং এটি ভোর থেকে আবারও দিনব্যাপী কর্মসূচি চলার কথা রয়েছে। তো খুলনায় আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ।
মহান শহীদ দিবসে শ্রদ্ধা নিবেদনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকা এবং ঢাকার বাইরে। যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে 21শে ফেব্রুয়ারি বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস, যে ইতিহাস দেশের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বে সমাদৃত। শুধু ভাষার দাবিতে নিজের বুকের রক্ত ঢেলে প্রতিবাদ এক অনন্য নজির। ভাষাবিদরা বলছেন, দেশকে ভালোবেসে বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে, পাশাপাশি বন্ধ করতে হবে বিদেশে পাড়ি জমানোর প্রবণতাও। আরও জানাচ্ছেন কামরুল হাসান। রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি শোক, গৌরব আর আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। 1952 সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেক তরুণ। এর ইতিহাস পর্যালোচনায় দেখা যায় 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করলে দ্রোহের ক্ষোভ ছড়িয়ে পড়ে বাঙালির মনে। গড়ে ওঠে দুর্বার আন্দোলন, যার কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভেঙে রাজপথে নামেন শিক্ষার্থীরা। সেদিনের মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হন কয়েকজন তরুণ আন্দোলনকারী। ভাষা আন্দোলনের গবেষক ও ভাষাবিদরা বলছেন, 21 কেবল ভাষার দাবি নয়, এটি ছিল আত্মপরিচয় ও সাংস্কৃতিক অধিকারের সংগ্রাম। তাই ভাষাকে প্রজন্ম থেকে প্রজন্মে টিকিয়ে রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। বাংলা ভাষার ব্যবহার চাই রাজনীতিতে, অফিস আদালত চালানোতে, বিচার ব্যবস্থায় এবং উচ্চশিক্ষায়, প্রাথমিক মাধ্যমিক সব পর্যায়ের শিক্ষায়, এইভাবে সব ধারার শিক্ষায় যদি বাংলা ভাষার ব্যবহার চলে, বাড়তে থাকে, আমাদের জাতীয় জীবনের কাজকর্ম চলে, তাহলে বাংলা ভাষার উন্নতি হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ বিশ্বজুড়ে স্বীকৃতি পায় 1999 সালে, যখন ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে দিনটি বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার অধিকারের প্রতীক। স্মৃতির মিনারে একদিনের শ্রদ্ধা নয়, বরং বাঙালির গৌরব আর অহংকারের প্রতীক। বাংলা ভাষাকে মনে প্রাণে ধারণ করে এগিয়ে যেতে পারলেই শোধ হবে শহীদদের রক্তের ঋণ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে নিজ নিজ জেলায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপি নেতাকর্মীরা। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা। শিক্ষাঙ্গন থেকে কিশোর গ্যাং নির্মূলের ঘোষণাও দিয়েছেন শিক্ষামন্ত্রী। রফতানি বাড়িয়ে বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। আর জনগণের কাছে সুফল পৌঁছে দেওয়ার বাজেট করতে চান অর্থমন্ত্রী। দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে 2 দিন কর্মব্যস্ত সময় কাটান এমপি মন্ত্রীরা। ছুটির দিন নিজ নিজ জেলায় যান বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ফুল দিয়ে বরণ করেন কর্মী সমর্থক ও এলাকার মানুষ। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর উত্তর কাটরলিতে নিজ বাড়িতে সাংবাদিকদের আমির খসরু বলেন, গতানুগতিক নয়, বাজেটের সুফল পৌঁছে দেয়া হবে মানুষের কাছে। সিলেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত রয়েছে। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে, সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। এমন বাজেট হবে আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে। পরিকল্পনা আছে, সেটা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে। রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হুঁশিয়ারি দিয়ে বলেন, ভূমি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। চাঁদপুরের শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে থাকবে সরকার। অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি, তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন সুনামের
অর্জন করেছেন, আমরাও চেষ্টা করছি সে কথাই। আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি নির্দেশনা দিয়েছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স থাকবে। মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজিং মুক্ত করা হবে। কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়িতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ বিশৃঙ্খলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুরে তো নাই। সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রমজানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার জন্য সরকার চেষ্টা করছে। বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকারের 3 সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে নির্বাচনের কর্মপরিকল্পনা। ইতিমধ্যে এই 3 সিটির ভোট করতে স্থানীয় সরকারকে চিঠি পেয়েছে ইসি। কাউসার চৌধুরী, কুমুর রিপোর্ট। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলে জামায়াত সহ তাদের মিত্ররা। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। পরে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতার মুখে আগে স্থানীয় সরকারের নির্বাচন থেকে পিছু হাঁটে ডক্টর ইউনূস সরকার। 12 ফেব্রুয়ারির ভোটে নিরঙ্কুশ জয়লাভের মধ্য দিয়ে নতুন সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের 3 দিনের মাথায় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন করতে ইসি চিঠি পেয়েছে বলে জানালেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে চিঠি পেয়েছি। এই চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার 180 দিনের মধ্যেই সিটি কর্পোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের 1 জুনে, আর ঢাকা উত্তর সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের 2 জুন। অন্যদিকে চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হচ্ছে আসছে 22 ফেব্রুয়ারি। অধ্যাদেশগুলো আইনে পরিণত হবে। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষদেরই এই নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেমন প্রভাবমুক্তভাবে আমরা নির্বাচন করতে পেরেছি, ভবিষ্যতেও আরও নিরপেক্ষতার প্রমাণ আমরা ইনশাল্লাহ রাখব। 2024 সালে সরকার পতনের পর স্থানীয় সরকারের মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের পদত্যাগের ফলে অন্তর্বর্তী সরকার 12টি সিটি কর্পোরেশন, 330 পৌরসভা, 397 উপজেলা পরিষদ এবং 64টি জেলা পরিষদের প্রতিনিধিদের অপসারণ করে। ইউনিয়ন পরিষদ ছাড়া বর্তমানে এসব প্রতিষ্ঠান প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের উপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা বৈশ্বিক শুল্ক বাতিল করেছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। 1977 সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে এসব শুল্ক বসানো হয়েছিল। তবে আদালত বলেছে এভাবে শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই। শুক্রবার 6 দিন ভোটের রায়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই আদেশ দেন। দেশটির প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কর ও শুল্ক নির্ধারণের ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে। প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নিতে পারেন না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাতিল হওয়া এই শুল্কের আওতায় আদায়কৃত আনুমানিক $175 বিলিয়ন বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করা মার্কিন কোম্পানিগুলোকে ফেরত দিতে হতে পারে। তবে অন্য আইনি ধারার অধীনে সীমিত পরিসরে শুল্ক আরোপের পথ পুরোপুরি বন্ধ হয়নি। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ 3 বছরের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে চিঠিটি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা UNCDP-তে পাঠানো হয়েছে। চিঠিতে করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পরিকল্পনা বাস্তবায়নে বাধার কথা তুলে ধরা হয়েছে। ভোক্তা অধিকারের অভিযানে পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতির বাধার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এমন ঘটনা এড়াতে ব্যবসায়ী সমিতির সহযোগিতা চেয়েছেন তিনি। এদিকে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি বলছে, এমন ঘটনা আর কখনো ঘটবে না।
রোজার আগের দিন চকবাজারের মৌলভীবাজারে অভিযানে গিয়ে তোপের মুখে পড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির ম্যাজিস্ট্রেট জব্বার মণ্ডলের সঙ্গে তর্কে জড়ান মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো। কোনো ব্যবসায়ী জরিমানা দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে সাক্ষাৎ করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বলেন, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়। ম্যাচটিতে এসে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, আমি মনে করি উভয়ের মধ্যে সরি বলে বিষয়টি মীমাংসা করে ফেলা এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সকলের খেয়াল রাখা। আমি সমস্ত ব্যবসায়ীদের সহযোগিতা এই ব্যাপারে কামনা করি। যারা খাবারে ভেজাল মেশান তাদের দেশ ও জাতির শত্রু অভিহিত করে রমজানে দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে সে ব্যাপারে ব্যবসায়ীদের সচেষ্ট থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার। রমজান উপলক্ষে দ্রব্যমূল্য যাতে সহনশীল পর্যায়ে থাকে এবং খাদ্যে কোনোরূপ যেন ভেজাল বা কোনো কিছু না দেওয়া হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য সবার সহযোগিতা কামনা করছে। এ সময় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম বলেন, ঘটনাটি দুঃখজনক ছিল। যিনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে রাগান্বিত হয়েছিলেন তিনি দুঃখ প্রকাশ করেছেন। অতিরঞ্জিত হয়ে গেছে, এখন এটা কারো কাম্য ছিল না। অতএব ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা ঘটবে না। আপনারা আপনাদের মনিটরিং চালায়া যান, আমরা আমাদের পক্ষ থেকে 100% সহযোগিতা করব ইনশাআল্লাহ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান ব্যবসায়ীরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সব প্রস্তুতি শেষ করে অবশেষে 25 ফেব্রুয়ারি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে অমর একুশে বইমেলা। নির্বাচনের কারণে এবার দেরিতে শুরু হচ্ছে বইমেলা, চলবে 15 মার্চ পর্যন্ত। সময়ের সীমাবদ্ধতা থাকলেও বইপ্রেমীদের পদচারণায় মুখর হবে গোটা মেলা প্রাঙ্গণ, এমন প্রত্যাশা আয়োজকদের। শরীফ রুবুলের ক্যামেরায় মাইমুনা হাদার চৌধুরীর রিপোর্ট। কাঠের ফ্রেমে হাতুড়ির শব্দ আর চারপাশে রঙের আঁচড় বলে দিচ্ছে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরই শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের আবেগে পূর্ণ অমর একুশে বইমেলা। নির্বাচনের কারণে প্রায় 1 মাস পিছিয়ে 25 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বইমেলা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে চলছে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি। অনেক দোকান আসছে, আরো আশা করি আসবে আজকে। এরপরে 3টার পরে মনে হয় আজকে আরো 400 স্টল নোটারি করে নাম্বার দিতে পারে, ওগুলোর আমরা কাজ করতে পারবো। আগে তো বেশি স্টল আসলে এবার একটু কম হয়েছে, কিছু কিছু লোক আসে নাই। আর আগের মতনই কাজ চলতেছে, 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের কাজ। জি, আমরা 1 সপ্তাহ ধরে কাজ করতেছি এখানে, আরো 4-5 দিন লাগবে শেষ করতে। প্রতিবারই বইমেলায় কাজ করি, আশা করেছে এবার কাজ কম। আয়োজক আর প্রকাশকদের দ্বিমুখী অবস্থানে মেলা আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও স্টল ফি মওকুফের ঘোষণায় স্বস্তিতে প্রকাশক এবং স্টল মালিকরা। প্রত্যাশা এবারের বইমেলাও জমে উঠবে লেখক পাঠকের সমারোহে। আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম এবং সেই প্রস্তুতিটাকেই আমরা মেনটেন করছি। তবে যেহেতু এবার রমজান আসছে, আবার নির্বাচনের একটা বিষয় ছিল, তো এই বিষয়টা নিয়ে সবাই একটু মিসম্যানেজমেন্টের মধ্যে আছে। তবে আশা করি যে সময় আছে এর মধ্যে ইনশাল্লাহ সবকিছু সুবিধা মতো করা সম্ভব হবে। সমস্ত স্টল ভাড়া মওকুফ করেছে, এটা একটা চমৎকার একটা উদ্যোগ। আমি মনে করি যে এই রমজানে ততটা হবে না, সমস্যা হবে না, যেহেতু আমাদের এর আগে আমাদের যে সময়সূচি ছিল তার থেকে একটু বাড়াইছে, 9টা পর্যন্ত করেছে। অসময় একটু ছিল, কিন্তু আবার একটা গুমট ওয়েদার থেকে আমরা বেরোয় এসেছি না, এখন আবার অসময়টা আমাদের ফিল হচ্ছে না। আর এরপরে হলে আবার তো বৃষ্টি বাদল সবকিছু মিলে আর হবেই না। শুধু প্রকাশক নন, বইপ্রেমীরাও অপেক্ষায় বাঙালির সংস্কৃতি, সাহিত্য ও চেতনার অন্যতম বড় মিলন মেলার জন্যে। সকল অনিশ্চয়তার মেঘ সরিয়ে অবশেষে পর্দা উঠতে যাচ্ছে এবারের অমর একুশে বইমেলার। তবে একদিকে রমজান আর অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঠিক কতটা প্রাণচাঞ্চল্যে মুখর হবে এবারের বইমেলা, সেই প্রশ্নই এখন সবার মনে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরার কেমিস্ট তহিদুজ্জামান শিমুল গাজীপুরে এসে খোলেন হার্বাল ওষুধের দোকান। ফ্ল্যাট বাসায় কারখানা বানিয়ে 4 মাস আগে একই জায়গা রূপান্তরিত করেন ইয়াবা কারখানায়। ইয়াবা কিনে সেগুলো গুঁড়ো করে পরে ফ্লেভার সহ বিভিন্ন উপকরণ মিশিয়ে নিজেই তৈরি করেন নতুন ধরনের ইয়াবা। বৃহস্পতিবার সেই কারখানায় হানা দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিএনসির গোয়েন্দা দল। গ্রেফতার করা হয় কেমিস্ট শিমুলকেও।
প্রথমে কেনা হয় ইয়াবা, এরপর সেগুলো গুঁড়ো করা হয়, সেগুলোর সঙ্গে ফ্লেভার সহ মেশানো হয় বিভিন্ন কাঁচামাল। মেশিনের মাধ্যমে ছোট ছোট করে কাটা হয়, পরে প্যাকেটে ভরে সরবরাহ করা হয় নতুন ধরনের এই ইয়াবা। গাজীপুরের টঙ্গীর এই ফ্ল্যাটকে বানানো হয়েছিল ইয়াবা তৈরির কারখানায়। ইয়াবা তৈরির বিপুল কাঁচামাল ও সরঞ্জাম সহ আটক করা হয় তৌহিদুজ্জামান শিমুলকে। এর আগে ডিএনসির গোয়েন্দা দলের কাছে তথ্য আসে সাভার ও গাজীপুরে কারখানায় তৈরি হচ্ছে ইয়াবা। সেই তথ্যের ভিত্তিতে শিমুলের সন্ধান পায় ডিএনসি। পরে ক্রেতা সেজে 10,000 ইয়াবা অর্ডার করা হয়। সেটি নিতে গিয়ে সন্ধান মেলে শিমুলের কারখানার। সাভার এবং গাজীপুর কেন্দ্রিক একটা চক্র, তারা বাসার ভিতরে মিনি ল্যাব ব্যবহার করে ইয়াবা প্রস্তুত করছে। সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমরা গাজীপুর এলাকায় আমরা অপারেশন করি এবং আমরা শিমুলকে আমরা গ্রেপ্তার করি। ডিএনসি বলছে সাতক্ষীরার শিমুল পেশায় কেমিস্ট, বিভিন্ন আয়ুর্বেদিক প্রতিষ্ঠানে চাকরি করেছে। 2 বছর আগে গাজীপুরে এসে খোলেন হার্বাল ওষুধের দোকান। নিজের ভাড়া ফ্ল্যাটে তৈরি করতেন হার্বাল ওষুধ। 4 মাস আগে যুক্ত হন মাদক কারবারে, হার্বাল কারখানাকে পরিণত করেন ইয়াবার কারখানায়। শিমুল নিজেকে একজন আসলে কেমিস্ট দাবি করে। সে কিছুদিন আগে এটা হার্বাল বিজনেসের সাথে জড়িত ছিল। সেখানে সে বিভিন্ন ট্যাবলেট বিক্রি করতো বা বানাতো। সেখান থেকে সে মূলত যে ট্যাবলেট কীভাবে বানাতে হয় সেই ধরনের সেই কৌশল সে রপ্ত করে। 500 ইয়াবা কিনে তার এই বিভিন্ন যে উপাদানের সাথে মিক্স করে সে 5,000 ইয়াবা বানিয়ে সে তার একটা যে নেটওয়ার্ক তৈরি করেছিল সেই তাদের কাছে বিক্রি করতো। শিমুল গাজীপুরের আশপাশে ইয়াবার বড় সিন্ডিকেট গড়ে তুলেছে জানিয়ে বাকি সদস্যদের ধরতে অভিযানে ডিএনসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বকেয়া পরিশোধ না করায় ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটকে বাংলাদেশের আকাশ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে সংস্থাটির অভ্যন্তরীণ বিমান চলাচলের সময় এবং খরচ বেড়েছে। বিশেষ করে কলকাতা থেকে গুয়াহাটি, ইম্ফল থেকে স্পাইসজেটের বিমানগুলো এখন আর বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারছে না। ফলে ঘুরতে হবে দীর্ঘ পথ, খরচও বাড়বে অনেক। বড় অঙ্কের বকেয়া দীর্ঘদিন যাবৎ পরিশোধ না করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী বৃহস্পতিবার থেকে গুয়াহাটি, কলকাতা, ইম্ফল রুটে স্পাইসজেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে চলছে। ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করেই পবিত্র আল আকসা মসজিদে রমজান মাসের প্রথম জুমার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। শুক্রবার নামাজ আদায় করেন 80,000-এরও বেশি মুসল্লি। আরও হাজারো ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি সেনারা। শত বাধা ঠেলে যারা পৌঁছতে পেরেছেন তাদের মোনাজাতে মিশেছিল মুক্তি আর আত্মমর্যাদার আকুতি। দখলদার ইসরায়েলিদের জুলুম নিপীড়ন যে ধর্মপ্রাণ ফিলিস্তিনিদের কখনোই রুখতে পারেনি তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা। জেরুজালেমে পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজে হাজার হাজার মানুষের সমাগম হয় পবিত্র আল আকসা মসজিদে। শত বাধা বিপত্তি উপেক্ষা করে এদিন নামাজ আদায়ে আল আকসা মসজিদে ঢল নামে মুসল্লিদের। একসঙ্গে নামাজ আদায় করেন 80,000 ফিলিস্তিনি। মসজিদের মূল প্রাঙ্গণ ছাড়িয়ে যায় মুসল্লিদের লাইন। রামাল্লার কালন্দিয়া চেকপয়েন্টে যেন এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করেছিল ইসরায়েল। ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও সকাল পর্যন্ত মাত্র 2,000 মানুষ জেরুজালেমে প্রবেশের সুযোগ পেয়েছেন। পশ্চিম তীর থেকে যাওয়া বহু ফিলিস্তিনিকেও মসজিদে প্রবেশ করতে দেয়া হয়নি। এদিন 55 বছরের বেশি বয়সী পুরুষ এবং 50 বছর বা তার বেশি বয়সের নারী আর 12 বছরের বয়সের নিচের শিশুদেরই কেবল আল আকসায় প্রবেশের অনুমতি দিয়েছিল দখলদার ইসরায়েল। পবিত্র মক্কা এবং মদিনার পরে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ। অন্যদিকে ইহুদিদের কাছে সবচেয়ে পবিত্র। তারা এটিকে টেম্পল মাউন্ট হিসেবে উল্লেখ করেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর নোয়াখালী সমিতির আয়োজনে রমজানের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনের তত্ত্বাবধানে আয়োজন সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের দ্বিতীয় সচিব রফিকুল ইসলাম। এছাড়া অংশ নেন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা। মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অস্ট্রেলিয়ার সিডনির উপশহর লিভারপুলে আয়োজন করা হয়েছে রমাদান নাইট উৎসব।
লিভারপুলের স্থানীয় কাউন্সিলের সহযোগিতায় মাসব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। মুসলিমদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অনেকে। দিনের কর্মব্যস্ততা ও সিয়াম সাধনার পর পরিবার, বন্ধু ও স্বজনরা মিলিত হয়ে উপভোগ করেছেন রমজানের আনন্দ। আরব বংশোদ্ভূত মুসলিমরা একদিন আগে রোজা শুরু করলেও বাংলাদেশি প্রবাসী মুসলিমরা সাধারণত বাংলাদেশের সময় অনুযায়ী একদিন পরে সিয়াম পালন শুরু করেছেন। সাবেক ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। টি-20 বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই ক্রিকেটারদের ছিল না। বিশ্বকাপ নিয়ে আসিফ নজরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সালাউদ্দিন। এমনকি অভিভাবক হয়ে সেদিন ক্রিকেটারদের সামান্য সমবেদনা জানাননি বলেও মন্তব্য করেছেন তিনি। আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে। উনি একেবারে এমন মিথ্যা কথা বলছে, আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে, কারণ উনি খারার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো। একটা বিশ্বকাপ মানে একজন ক্রিকেটারের ক্যারিয়ারের আরাধ্যের স্বপ্ন, নিজেকে প্রমাণের অনন্য মঞ্চ। কিন্তু টাইগারদের সেই বিশ্বকাপ হয়ে গেল বিতর্কের গল্প। আইসিসির দ্বিচারিতার বলি বাংলাদেশ। তবে দায়িত্বপ্রাপ্তরা আরও বিচক্ষণতার পরিচয় দিতে পারতেন কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকে। কিন্তু তা না করে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সব দায় চাপালেন ক্রিকেটারদের ওপরে। যা খেলতে না পারার কষ্টের চেয়েও বেশি আঘাত লেগেছে টাইগারদের মনে। এবার ক্ষোভ ঝাড়লেন সিনিয়র সহকারী কোচ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে কিভাবে মানবে এটা আসলে আমার বলার মতো না, যে উনি কি বলে আসলো আর উনি এসে কিভাবে ইউটার্নটা নিল। ক্রিকেটারদের বিশ্বকাপ ঘিরে স্বপ্ন থাকে অনেক, নতুনদের কাছে আরও বিশেষ। মেগা আসর হাতছাড়া হওয়ার পর মানসিকভাবে অনেক ভেঙে পড়েন দুই ক্রিকেটার। তাদের আবারও ক্রিকেটে ফেরানোটাই বড় চ্যালেঞ্জ ছিল সালাউদ্দিনের। ক্ষতির কথা বলেন, শুধু পার্সোনাল ক্ষতির কথা আমি বলবো না, পার্সোনাল ক্ষতি একটা ছেলে মানুষের ডিম আমি স্বপ্নটা শেষ করে দিচ্ছি। আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিল। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। দেশের সাথে আমিও অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি, ছেলেরাও করবে রাজি আছি। বাট আমি কি ছেলেটার উপরে হাতটা বুলাই দিছি, বাবা তোমরা খেলতে পারতেছো না, এই কারণে একটু সুন্দরভাবে কমিউনিকেশন করে আমার মনে হয় তাহলে কি অনেক কিছু মানা যায়। এবারের বিশ্বকাপে জিম্বাবুয়ের মতো দলও দেখাচ্ছে দারুণ চমক। ভারত শ্রীলঙ্কার উইকেটের আচরণও বেশ ভালো। এমন একটা বিশ্বকাপ মিস করে আক্ষেপে পড়ছেন ক্রিকেটাররা। অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপ ছিল লিটনের। কলকাতা আর শ্রীলঙ্কাতে খেলা দেখার পরে মনে হলো যে উইকেটটা হয়তো আমাদের জন্য অনেক প্রিফারেবল ছিল, আমরা হয়তো এই উইকেটে ভালো করতে পারতাম। খেলার যেরকম মান যাচ্ছে সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমাদের ভালো করার অনেক সুযোগ ছিল। ওয়ার্ল্ড কাপ খেলবো আমরা তো 1 বছর আগের থেকেই আমরা স্বপ্ন দেখতেছি। আমি নয় কোচিং স্টাফ, আমি আর কোনো ফ্যাক্টর নেই, ঠিক আছে। বাট যেই প্লেয়ারটা, যে ক্যাপ্টেনটা, যে প্লেয়ারটা এতদিন ধরে 1 বছর ধরে সে কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিচ্ছে, যে আজকে ওই স্টেজে আমি খেলবো। তার জন্য এটা আসলে কতটা পেইনফুল সেটা সে ভালো জানে। আমরা যতই তাকে সান্ত্বনা দিই, যতই মোটিভেশন দিই, যতই বকাঝকা করি, অ্যাকচুয়ালি দিন শেষে তার জন্য তো এটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ, দ্রুতই এই কষ্ট কাটিয়ে উঠুক ক্রিকেটাররা, এমন প্রত্যাশাই সালাউদ্দিনের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার স্থানীয় সময় রাত 9:50 সেখানে পৌঁছায় পিটার বাটলারের দল। নারী দল অস্ট্রেলিয়া পৌঁছলে তাদের স্বাগত জানান সিডনি কনস্যুলেট ও প্রবাসী বাঙালিরা। ভ্রমণ ক্লান্তি থাকায় কাল হার্ড ট্রেনিং নেই আফিদা ঋতুপর্ণাদের। 3 মার্চ শক্তিশালী চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ। এর আগে 10 দিনের মতো সময় পাচ্ছেন ফুটবলাররা। মেগা টুর্নামেন্টের আগে বড় কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। হয়নি মানসম্মত ক্যাম্প, তাই সিডনিতে এশিয়ান কাপ শুরুর আগের কয়দিন কাজে লাগাতে চান কোচ পিটার বাটলার। চূড়ান্ত হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি। 3 ম্যাচে ওয়ানডে সিরিজ খেলতে আগামী 9 মার্চ ঢাকায় পা রাখবে ম্যান ইন গ্রিন। প্রায় 11 বছর পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। সবশেষ 2015 সালে টাইগারদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাকিস্তান।
এই সিরিজ দিয়েই প্রায় 3.5 মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে লিটন তাসকিনরা। 9 মার্চ ঢাকায় আসবে বাবর আজমরা। এরপর 11, 13, 15 মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের 3 ওয়ানডে। দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর 2:15টায়। এই সিরিজ দিয়েই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াই শুরু বাংলাদেশের। আগামী বছর 31 মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের 9-এ থাকলে সরাসরি বিশ্বকাপে খেলবে টাইগার্স। বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ের 10ম স্থানে আছে মেহেদী মিরাজের দল। এবছর সব মিলিয়ে 10টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ফুলে ফুলে সুশোভিত স্মৃতির মিনার। ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মন্ত্রিপরিষদ ও পরিবারের সদস্যদের নিয়েও শ্রদ্ধা তারেক রহমানের। এবারের 21শে ফেব্রুয়ারি মুক্ত অবরুদ্ধ নয়। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল। 52 চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাবে সরকার। এবং একতরফাভাবে বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপ অবৈধ। মার্কিন সুপ্রিম কোর্টের রায় বৈশ্বিক অর্থনীতিতে পড়তে পারে বড় ধরনের প্রভাব। এই ছিল প্রবাসের সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়।